এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 24/7 এর মধ্যে। আশা করি আপনারা সকলে সুস্থ এবং সবল রয়েছেন, ভালো রয়েছে, আপনাদের পরিবারও ভালো রয়েছে। তো ভিডিও শুরু করার আগে সকলকে বলে রাখি, আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। কারণ আমাদের চ্যানেলটা যেহেতু ছোট, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা গ্রো হইতে একটু সময় লাগবে। এছাড়াও যেহেতু আমাদের চ্যানেলের মধ্যে আমরা শুধুমাত্র বাংলাতে বেসিক্যালি বিদেশে যত সব নিউজ রয়েছে, ইন্ডিয়ান নিউজ রয়েছে কিংবা ভারতের বিভিন্ন রাজ্যের যে পলিটিক্যাল নিউজ রয়েছে সেসব নিয়ে আলোচনা করে থাকি। সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেক্ষেত্রে যাচ্ছে না, এসব বাদ দেন। এখন আমরা আসি মেইন কাজে। মেইন কাজ যে জিনিসটা রয়েছে, সেই কাজটা রয়েছে সেটা হলো বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ বেশ কিছুদিন ধরে এলিগেশন লাগাচ্ছে যে বাংলাদেশীদের আমরা কি করছি? বাংলাদেশীদের আমরা বলতে বিএসএফ, ওকে, আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে সেই বিএসএফ কি করছে বারবার বাংলাদেশ থেকে যারা আসছে বাংলাদেশের লোককে আমরা কিন্তু মারছি, ওকে, গুলি করছি, এরকম এলিগেশন লাগানো হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের সাথে সম্পর্ক আমাদের ভালো নেই এখন বর্তমানে। মনে হলো যে আমাদের সম্পর্ক ভালো চলছে, কিন্তু আমাদের সম্পর্ক ভিতরে ভিতরে ভালো নেই। এখন যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল জয়ী 2006 সালে। এছাড়াও পূর্বে যে আমাদের যে বেসিক্যালি নরেন্দ্র মোদীর সাথে যার সম্পর্ক সবচেয়ে বেশি ভালো ছিল, আমাদের সাথে যাদের সম্পর্ক বেশি ভালো ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা তক্তাপালট হয়ে গেছে, তাকে সিংহাসনচ্যুত করা হয়েছে এবং সে পালিয়ে কিন্তু ভারতে এসেছে। এর জন্য বাংলাদেশের মনে একটা ক্ষোভ রয়েছে যে আমাদের দেশ থেকে পালানো ব্যক্তিকে ভারত কি করেছে, স্মরণ দিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা অ্যালিগেশন লাগানো হচ্ছে সেটা হচ্ছে যে বেসিক্যালি শেখ হাসিনাকে বলা হচ্ছে যে শেখ হাসিনা যাতে ভারতে থেকে চুপ থাকে। ওকে, হিন্দুদের উপর যে হামলা হচ্ছে সেই বিষয়ে যাতে চুপ থাকে। এটা কে বলছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে এখন ধীরে ধীরে রং দেখানো শুরু হয়েছে। ধীরে ধীরে রং দেখানো শুরু হবে, কারণ যেহেতু বাংলাদেশ এখন পাকিস্তান প্রেমী হয়ে যাচ্ছে, পাকিস্তানকে বলা হয়েছে যে পাকিস্তানরা যাতে এখানে ঘুরতে আসে, ভিসা ফ্রি করা উচিত, এই করা উচিত, হ্যান করা উচিত, ত্যান করা উচিত। এই বিষয় নিয়ে পাকিস্তানের সাথে একটু মানে প্রেম জাগিয়েছে মনের মধ্যে। এছাড়া পাকিস্তান থেকে গোলা বারুদ কিনছে, যেখানে ভারত দ্বারাই কিন্তু গোটা বাংলাদেশ ঘিরিত। আর মায়ানমারের সাথে একটু বর্ডার লেগে থাকে। সেখানে বাংলাদেশের গোলা বারুদের দরকার কি পড়লো, কিন্তু বাংলাদেশ পাকিস্তানের থেকে গোলা বারুদ কিনছে, বলছে যে আমরা নিজেকে সশক্ত করছি। এবার কার বিরুদ্ধে সশক্ত করছে সেটা আমরা ডাইরেক্ট বলতে পারি না, তারাই জানে ভালো করে। তো যে জিনিসটা প্রশ্ন সবচেয়ে বেশি উঠছে সেটা হচ্ছে বিএসএফ নাকি গুলি করছে, গুলি করে বাংলাদেশীদের মারছে। ওকে, এবার কেন গুলি করছে, কি গুলি করছে, এটা হচ্ছে বাংলাদেশ এলিগেশন লাগিয়েছে যে ভারতীয় সৈনিক যে রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, তারা কিন্তু কি করছে বাংলাদেশের বিভিন্ন জনগণকে কিন্তু গুলি করে মারছে। এবার কেন মারছে, কি না মারছে, কিভাবে করছে সেটা কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। কে মেরেছে, সত্যিকারে বাংলাদেশের সিকিউরিটি ফোর্স মেরেছে নাকি বিজেপি রয়েছে, যে বিজিবি না, বিজেপি নয়, হ্যাঁ বিজিবি, যেটা হচ্ছে বাংলাদেশের যে গার্ড ফোর্স রয়েছে, সিকিউরিটি ফোর্স রয়েছে, তাকে আমরা বিজিবি বলে থাকি, যেটা বর্ডার ফোর্স রয়েছে। আপনারা যদি ম্যাপ ভালো করে লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে একসময় কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ একটাই দেশ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। একসময় যখন এদের মধ্যে ভাষা নিয়ে একটা মতভেদ শুরু হয়, পূর্ব পাকিস্তানের উপর কিন্তু পশ্চিম পাকিস্তানের যে সেনাবাহিনী কিংবা লোকজন যে প্রচন্ড অকথ্য অত্যাচারণ করে, সেখানকার মহিলাদের উপর নির্যাতন হয়। এখনো পর্যন্ত পৃথিবীতে যত বেশি যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি যদি মহিলাদের দ্বারা নির্যাতিত হয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের মহিলারা। আজকে সেই বাংলাদেশ কিন্তু গিয়ে কিন্তু কার কোলে বসার চেষ্টা করছে, সেটা পাকিস্তানের কোলে বসার চেষ্টা করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা আমরা বলছি যে বাংলাদেশের সাথে ভারতের সীমানা কতটুকু রয়েছে। দেখুন, আমাদের চারপাশে যতগুলো বড় বড় মানে দেশ রয়েছে, বড় হোক কিংবা ছোট হোক, সবচেয়ে বেশি সীমানা কিন্তু আমরা বাংলাদেশের সাথে লাগিয়ে থাকি। বাংলাদেশের সাথে সীমানা আমাদের লাগে 4096.7 কিলোমিটার। ওকে, 4000 কিলোমিটার প্লাস আমাদের সীমানা কিন্তু বাংলাদেশের সাথে লেগে থাকে। ভালো ব্যাপার। এছাড়া দেখুন, বাংলাদেশের যদি ম্যাপটা আপনি ভালো করে দেখেন সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সীমানা কার কার সাথে লাগে, আমাদের দেশে কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা লেগে থাকে? পশ্চিমবঙ্গের সাথে সীমানা লেগে থাকে। ওকে, সাথে আমাদের সীমানা লেগে থাকে আসামের সাথে, সাথে লাগবে মেঘালয়ের সাথে, ত্রিপুরার সাথে এবং মিজোরামের সাথে। আপনারা দেখতে পারবেন ম্যাপের মধ্যে। এবার যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে কত মানে বর্ডার শেয়ার করে থাকে। সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের সাথে করে থাকে। দেখুন, আসামের সাথে করে থাকে বেসিক্যালি 262 কিলোমিটার, ত্রিপুরার সাথে 856 কিলোমিটার, তারপরে মিজোরামের সাথে 318 কিলোমিটার এবং তার সাথে সাথে মেঘালয়ের সাথে করে 443 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে বড় কিন্তু বেসিক্যালি যেটা বলা যেতে পারে বর্ডার লেগে থাকে, যেটা হচ্ছে 2217 কিলোমিটার কাছাকাছি। আপনারা সাইডে স্লাইডে দেখতে পারবেন যে বেসিক্যালি দেখতে পাবে যে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু গোটা বর্ডারটাই বেসিক্যালি শেয়ার হয়ে আছে। ওকে, এরপর মেইন জিনিস যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের তক্তাপালট হয়েছে। বাংলাদেশের যে দেখেন বাংলাদেশের পিছনে দেখতে পারবেন যে ফটোটার মধ্যে, বাংলাদেশের মধ্যে দেখতে পারবেন পিছনে একটা আইএসআইএস এর ফটো মানে ইয়ে চলছে, ঝান্ডা ঝুলছে। বেসিক্যালি পুরোপুরিভাবে সেটা হচ্ছে মুসলিম কান্ট্রি। আইএসআইএস মানে বুঝতেই পারতেছেন, ইরাক, সিরিয়া এইসব টাইপের জায়গায় রয়েছে। এছাড়াও পাকিস্তান এদেরকে বেশি পরিমাণে ফান্ডিং করে থাকে এসব যুদ্ধ করার জন্য। এবং পাকিস্তানের প্রতি কিন্তু একটা প্রেম জাগিয়েছে, কারণ পাকিস্তানের যে হাই কমিশনার রয়েছে সে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলছে। শাহবাজ শরীফ যে রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, সে কিন্তু পুরোপুরিভাবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে তখন তাকে স্বাগত জানিয়েছে।
তো সেইভাবে ঘুরে ফিরে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে। আর এই জিনিস কি লক্ষ্য করা যাচ্ছে? আরো জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া। শেখ হাসিনার প্রতি একটা বিদ্বেষ ছিল। এরপরে কিন্তু অ্যান্টি ইন্ডিয়া একটা মুভমেন্ট শুরু হয়েছে যে ইন্ডিয়া যেহেতু শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার একটু ভালো সম্পর্ক, সুতরাং আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবো। যেহেতু শেখ হাসিনা আমাদের দুশমন, তো সুতরাং ইন্ডিয়াও আমাদের দুশমন। এছাড়াও যেহেতু হিন্দুরা শেখ হাসিনাকে পছন্দ করে কিংবা হিন্দুরা ভারতকে বেশি করে পছন্দ করে, সেক্ষেত্রে হিন্দুদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার শুরু হয়েছে বাংলাদেশে। হিন্দুদের উপর অকথ্য অত্যাচার হচ্ছে, অকথ্যভাবে কিন্তু হিন্দুদের মারা হচ্ছে, বাড়িঘর লুটপাট করা হচ্ছে, মহিলাদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এসব করা হচ্ছে। মানে পুরোপুরি আফগানিস্তানের মতো সিচুয়েশন হয়ে গেছে। দেখুন, আপনারা যদি ফটোতে দেখতে পারবেন যে কিভাবে বর্ডার থেকে থাকে। ভারত এবং বাংলাদেশের বর্ডার কিরকম হয়ে থাকে দেখেন। বাংলাদেশ এবং ভারতের বর্ডার বেসিক্যালি কাঁটাতারে ঘেরা। কিছু, কিছু জায়গায় কাঁটাতার রয়েছে, কিছু, কিছু জায়গায় যেহেতু নদী রয়েছে, জঙ্গল রয়েছে, নদীর জন্য সেই জায়গাতে দেওয়া হয়নি কাঁটাতার। ওকে? পিলিয়ার দেওয়া রয়েছে। পিলিয়ারের এই পাশে বাংলাদেশ, এই পাশে হচ্ছে ইন্ডিয়া হয়ে থাকবে। ওকে? সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পারবেন এই যে কাঁটাতার দেখতে পাচ্ছেন, যে কাঁটাতারের ওই পাশে যে ক্ষেত খামারগুলো দেখতে পাচ্ছেন ওরা বাংলাদেশ। ওকে? এবার বেসিক্যালি যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে যে পেট্রোলিং করার সময় বেসিক্যালি দেখা যাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে নদী রয়েছে মাঝখানে, সেই নদীগুলো পার করে যখন বাংলাদেশের মধ্যে ক্রাইসিস শুরু হয়, সেক্ষেত্রে সেখানকার জনগণ কিন্তু সেই নদীগুলো পার করে কিন্তু ভারতে আসার চেষ্টা করে। এবার ভারতের সেনাবাহিনী যে রয়েছে তারা কিন্তু বারবার, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনী বারবার বলছে যে আমরা আপনাদের হাই কমিশনের সাথে কথা বলছি, বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে তাদের সাথে কথা বলছি। এরকম করে তো আমরা ডাইরেক্ট আমরা কিন্তু ভারতে প্রবেশ করতে দিতে পারি না। সেটা যদি আপনাদের দেশের যে যে উপরে রয়েছে হাই কমিশনার রয়েছে, তারা যদি আমাদেরকে পারমিশন না দেয়, কিংবা আমাদের দেশের যে নেতারা রয়েছে কিংবা যারা উপর মহলে বসে রয়েছে, সরকার রয়েছে, তারা যদি পারমিশন না দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের ঢুকতে দিতে পারি না। বারবার কিন্তু কাকুতি মিনতি করা হচ্ছে। এরপরেও যদি বেসিক্যালি কোনো বাংলাদেশী যদি ভারতে প্রবেশ করতে চায়, সেক্ষেত্রে আমাদের তাদের আটকাতে হবে। কারণ সেখানে যে বাংলাদেশ যে সিকিউরিটি, বেসিক্যালি যে বাংলাদেশ থেকে যে লোকজন আসছে, যেখানে যে বিজিবি রয়েছে, বিজিবি সেগুলো আটকাতে সমর্থ হয়নি। আর ভারতের যে রয়েছে বিএসএফ রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স যে রয়েছে, তাদেরকে বর্ডারে দাঁড়া করানো হয়েছে যে বর্ডার যাতে সুরক্ষিত থাকে। এবার কোনো ব্যক্তি যদি বর্ডার হয়ে যদি ভারতে প্রবেশ করতে চায় অবৈধভাবে, সেক্ষেত্রে তাকে তো আটকাতে হবে। আর যেই ঘটনাটা নিয়ে মানে বাংলাদেশ পুরোপুরিভাবে চিল্লাহাল্লা করছে সেটা হচ্ছে স্বর্ণা দাস বলে একটা ১৩ বছরের বাচ্চার কিন্তু মৃতদেহ পাওয়া গেছে কোথায়? ত্রিপুরার কাছাকাছি অঞ্চলে। এবার বলা হচ্ছে রাতের অন্ধকারে বেসিক্যালি ফায়ারিং হয়েছে। এবার ফায়ারিং বেসিক্যালি আমাদের এখান থেকে হয়েছে না, ওই পাশ থেকে হয়েছে। বেসিক্যালি আমরা সকলেই জানি যে হিন্দু বিদ্বেষী কারা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেহেতু এবার হিন্দু বিদ্বেষী হয়ে গিয়েছে, কারণ তারা ভাবে যে হিন্দুরা শেখ হাসিনাকে ভোট দেয়। সুতরাং হিন্দুরা কিন্তু হিন্দু বিদ্বেষী। পুরোপুরিভাবে এর জন্য যে জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি যে বাংলাদেশের লোক, এবার সেনাবাহিনী তো বাংলাদেশের অন্তর্গত। সেনাবাহিনী তো পুরোপুরিভাবে বাংলাদেশের বাসিন্দাই। সেনাবাহিনী হিন্দু বিদ্বেষী হবে না এর কোনো মানে আছে? এবার যখন গুলি চালানো হয়েছে, ভারত বলছে যে আমরা গুলি চালাইনি। গুলি বেসিক্যালি বিজেপি থেকে চালানো হয়েছে। বিজেপি যে ওই পাশের যে সিকিউরিটি ফোর্স রয়েছে বাংলাদেশের, সেখানে কিন্তু তারা চালিয়েছে গুলি। আমরা চালাইনি। আর আমরা কেন চালাবো গুলি? আমরা এখনো পর্যন্ত গুলি চালানোর যদি হতো তাহলে আমরা ১ম দিনই গুলি চালানোর চেষ্টা করতাম। আমরা এত ভালো করে বোঝানোর চেষ্টা করতাম না। আমরা পাকিস্তান নই তো। আর আমরা পাকিস্তানের মতো হতেও পারবো না যে গুলি করে মেরে দিবো, এই করে নিবো, ওই করে নিবো। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত কিন্তু বারবার বলছে যে আমরা এইসব কিন্তু করছি না। আমরা এগুলো করছি না। ওই পাশ থেকে যে বিজেপি রয়েছে, প্রথমত বিজেপি ফেল হয়েছে সেখানকার হচ্ছে জনগণকে আটকাতে। সেই জনগণ বর্ডারে কিভাবে আসছে বিজেপি থাকতে? বিজেপি কিছু করছে না। অর্থাৎ বিজেপিও যে চায় যে বেসিক্যালি বাংলাদেশের যে সিকিউরিটি ফোর্স রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, তারা কিন্তু চায় বেসিক্যালি যে এই লোকগুলা ভারতে চলে যাক। আমাদের এদের দরকার নেই। মানে একটা তো মনে, মনে বিদ্বেষিত হবেই। কারণ পুরোপুরি দেশটা কিন্তু পুরোপুরি তালিবান হওয়ার চেষ্টা করছে। যেখানে হচ্ছে পুরোপুরিভাবে অন্য কালচারের উপর কিন্তু মানে থোপে দেওয়া হয়েছে। এই বন্যার মধ্যে আমরা দেখছি ভিডিও যেসব ভাইরাল হচ্ছে, সেখানে দেখা হচ্ছে যে হিন্দুদের কলমা পাঠ করানো হচ্ছে। হিন্দুদের মুসলিমে কনভার্ট করা হচ্ছে। এইসব জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেইসব জিনিস লক্ষ্য করা যাচ্ছে। আর ভারতীয়রা দেখছে, কি করবে? আর কিছু করার নেই। এটা বিদেশের বিষয়। আমরা কিছু করতে পারি না। আর পুরোপুরিভাবে কিন্তু বেসিক্যালি যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স রয়েছে বাংলাদেশে, তারা কিন্তু পুরোপুরিভাবে বলছে যে ভারতের বিএসএফ গুলি চালাচ্ছে আমাদের উপর। গুলি চালাচ্ছে মানে আমরা প্রথমত বর্ডার প্রোটেক্ট করতে বসে আছি। আর আমরা যদি গুলি চালাতেই হতো আমরা ১ম দিনই চালাতাম। পরে আমরা চালাতাম না। আর আপনাদের বিজেপি এটাতে অক্ষম হয়েছে যে তারা কিন্তু পুরোপুরিভাবে সেই জনগণ যে রয়েছে আপনাদের দেশে, তারা কিন্তু কেন বর্ডার পর্যন্ত আসতে পারবে? বর্ডারে আসার অধিকার কে দিয়েছে? আপনাদের বিজেপি কি কাজ করছে তাহলে? সেখানে কি তাস খেলছে? সেই জায়গাটাও দেখতে হবে আমাদেরকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু হাই কমিশনার পুরোপুরিভাবে যে ফরেন অ্যাফেয়ার্স রয়েছে বেসিক্যালি, যে ফরেন অ্যাফেয়ার্স যারা রয়েছে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশে, তারা কিন্তু মানে ডাইরেক্ট বলছে যে ইন্ডিয়ার বিএসএফ কি করছে? আমাদের ১৩ বছরের একটা বাচ্চাকে গুলি করে মেরেছে। কেন আমরা একটা বাচ্চাকে গুলি করে মারতে যাবো? এবার যে জিনিসটা আসে, হিন্দু বিদ্বেষী তো আপনারা, আমরা তো নয়। আমরা এটা জিনিস একটু আগে আসবে, আমরা দেখে নেব। এরপরে কি হয়? একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রেন্ডিং হওয়া শুরু করে। "শেম অন ইন্ডিয়া", "স্টপ কিলিং বাই বিএসএফ", "ব্লাডি ইন্ডিয়ানস", এসব বিষয় নিয়ে কিন্তু আমাদের শুরু হয়ে যায়। মানে তাদের কাজই সেটা রয়েছে, কোনো কাজকর্ম নেই। ওকে? তো এবার কি করছে তারা? পুরোপুরিভাবে কি করছে? পুরোপুরিভাবে একটা সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ চালানো করানোর চেষ্টা করা হচ্ছে যে ভারত এসব করছে, ভারত আমাদেরকে মারছে। আমাদের হিন্দুদের মারছে। হিন্দুদের ভারত কোনদিন মারতে পারে না। এবার যখন এইসব ঘটনা ঘটছে, এবার ভারত দেখো কি স্টেপ নিয়েছে। এবার ভারত বলছে যে, "না, আমরা এইসব কিছু করিনি। এইসব কোনো ব্যাপার না। বিজেপি গুলি চালিয়েছে। রাতের অন্ধকারে গুলি চালিয়েছে এবং সেখানে বাচ্চাটা মারা গিয়েছে।"
ভালো কথা। এবার যে জিনিসটা হচ্ছে যে ১৩ বছরের একটা বাচ্চা কি নৃশংসভাবে খুন হয়েছে। এটাকে খুনই তো বলব যে পুরোপুরিভাবে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স যে বিজিবি রয়েছে সে পুরোপুরিভাবে মেরেছে। এবার এত কিছু চলছিল, এর চলার মাঝখানে কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশ একটা ন্যারেটিভ চালু করে দিয়েছে যে বাংলাদেশ কি ভারত কি করছে? আমাদের দেশের জনগণকে মারছে। প্রথমত আমরা নিজেদের বর্ডার সিকিউরিটি করতে বসে রয়েছি। আমরা কাউকে বিনা পারমিশনে প্রবেশ করতে দিতে পারব না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেটা বিজেপি কি করছিল? বিজেপি সেখানে বসে সেখানে লোকজনদের কিভাবে বর্ডারে আসতে দিচ্ছিল? সে বিষয় নিয়েও একটা চিন্তা ভাবনা রয়েছে। এবার যখন ইন্ডিয়া যখন ব্যাকফায়ার করেছে, এবার ব্যাকফায়ার কিভাবে করেছে? ইন্ডিয়া এবার ডাইরেক্ট বলছে যে আপনার ২ দিন ৩ দিন আগে দেখবেন যে একটা বাচ্চা ছিল। একটা বাচ্চা যে একটা ছেলে বেসিক্যালি যাকে নাম হচ্ছে উৎসব মণ্ডল। উৎসব মণ্ডলকে কি করেছে? সেখানকার যে মব রয়েছে বেসিক্যালি মাদ্রাসার লোকজন রয়েছে তাকে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে পুলিশের লাঠি দিয়ে পুলিশের সামনে তাকে খুন করে ফেলেছে। পুলিশের উপস্থিতিতে তাকে খুন করেছে। প্রথমত কি হয়েছে এই ছেলেটা যে রয়েছে যে বেসিক্যালি উৎসব মণ্ডল যার নাম তাকে একটা হিন্দু বাচ্চা। এ কি করেছে শুধুমাত্র একটা হচ্ছে মানে বেসিক্যালি সোশ্যাল মিডিয়া অর্থাৎ WhatsApp এ শুধুমাত্র একটা স্ট্যাটাস লাগিয়েছিল। যেটা হচ্ছে পছন্দ হয়নি মাদ্রাসার লোকেদের। লুঙ্গি বাহিনী সেটা পছন্দ হয়নি মাদ্রাসার লোকগুলো যে রয়েছে। এবার না হওয়াতে কি হয়েছে? এবার পুলিশ এসে তাকে ব্লাসফেমিতে নিয়ে যায়। ব্লাসফেমি মানে হচ্ছে যদি মুসলিম বা ইসলামের ধর্মের বিরুদ্ধে যদি তুমি কিছু বলো বা এমন কোনো কিছু বলো যেটা ইসলামের যদি পছন্দ নয় সেটা তোমাকে ব্লাসফেমি ধরা হবে। ওকে? এই ব্লাসফেমি হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়। বাহ! খুব সুন্দর ব্যাপার। এবার তাকে হচ্ছে দেশের আইন কানুন রয়েছে, পুলিশ রয়েছে তারা তাকে সাজা দিবে। এর পরিবর্তে কি করছে? এর পরিবর্তে সেখানকার মধ্যে একটা মব ঢুকে যায়। মব বলতে যে মাদ্রাসার লোকজন যে রয়েছে তারা প্রবেশ করে যায় থানার ভিতরে এবং প্রবেশ করে সেখানে পুরোপুরিভাবে ছেলেটাকে কিন্তু নিজের আয়ত্তে নিয়ে চলে আসে এবং পুলিশকে ধমকি দেওয়া হয় যে পুলিশ যাতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়ার ফলে কি হবে তাদের হাতে যাতে তুলে দেওয়া হয়। ওকে। এবার তুলে দেওয়ার পরে উৎসব মণ্ডলকে কি কিন্তু পুলিশ থানার ভিতরে পুলিশের লাঠি দিয়ে পুলিশের উপস্থিতিতে পুলিশের সামনে তাকে মেরে ফেলা হয়। ওকে। পুরোপুরিভাবে তার মাথা রক্তাক্তভাবে একদম পড়েছিল এবং পুরোপুরি এই বিষয় নিয়ে আমরা ভিডিও বানিয়েছি। আপনারা দেখতে পারবেন। এবার হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে। এবার যখনই এই হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে যে উৎসব মণ্ডলের উপর যখন অ্যাটাক হয়েছে এটা যখন ইন্ডিয়া বলতে গিয়েছে বাস এবার কিন্তু ফোড়ন লেগে গেছে। কার লেগেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোড়ন লেগে গেছে। কারণ আমেরিকার দালাল উনি কাজ করতে এসেছে আমেরিকার জন্য। বাঁচবে আর কতদিন? আমেরিকার জন্য কাজ করতে এসেছে। দেশের জন্য কখনোই কাজ করতে আসেনি ইনি। আর দেশের জন্য কাজ করতে আসলে তিনি নির্বাচনের মাধ্যমে আসতেন। তিনি নির্বাচনের মাধ্যমে আসেনি। তিনি পুরোপুরি এসেছেন যে একটা আন্দোলন হবে। আন্দোলনের মাঝখানে কি হয়ে যাচ্ছে? যে কিছু লোক চিল্লাহাল্লা করছে যে প্যারিসে বসে থাকা একটা লোককে কি করা হবে? অন্তর্বর্তী সরকারের প্রধান করা হবে। এবার তিনি যখন এসে যে খুব নিরীহভাবে বলছে, আপনারা যদি হিন্দুদের উপর অত্যাচার না করেন তবে কিন্তু আমি আজই চলে যাবো, আজই চলে যাবো।" এখন সে বলছে যে ভারত যে হিন্দুদের উপর জন্য যে আজ আওয়াজ তুলছে এই আওয়াজটা যাতে ভারত না তুলে। আমাদের দেশের হিন্দুদের আমরা বুঝে নিব। আপনাদের চিল্লা-হাল্লা করতে হবে না। আজব ব্যাপার। আর আমরা কিন্তু সিএএ এর মাধ্যমে কিন্তু আমরা বলেছি যে বাংলাদেশ থেকে যেসব মাইনরিটিরা যারা এসেছে হিন্দুরা রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধরা রয়েছে, তারা যদি ভারতে আসে তাদের আমরা সহায়তা দিব। সুতরাং সেই বাংলাদেশের উপর হিন্দুদের কি অত্যাচার হচ্ছে সেটা কিন্তু আমরা বেসিক্যালি আমরা দেখব। অবশ্যই আমরা সেটা দেখার চেষ্টা করব যে সেই দেশের হিন্দুদের উপর কি হচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বলছে যে না এসব দেখা যাবে না। আমাদের দেশের বিষয় আমরা দেখে নেব। আমাদের দেশের হিন্দু আমরা বুঝে নিব। এটা তো কিভাবে হতে পারে না, তাই না? এবার যে দেখা যাচ্ছে যে বেসিক্যালি বাংলাদেশ অন্যটা আফগানিস্তান। এবার মোহাম্মদ ইউনূস বেসিক্যালি ইন্ডিয়াকে বলছে যে ইন্ডিয়া এমন একটা ন্যারেটিভ চেঞ্জ মানে গোটা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছে যে বাংলাদেশ পুরোপুরিভাবে আফগানিস্তান হয়ে গেছে। আফগানিস্তান হয়তো কি হয়েছে? যেখানে কোন পরিমাণের হচ্ছে আইন নাই, কানুন নাই, কিছু নাই। কোন একটা মব থানার মধ্যে ঢুকে কাউকে মেরে ফেলবে, সেটা কি সত্যিই মানা যায়? অবশ্যই মানা যায় না সেই বিষয়টাকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের গায়ে ফোড়ন লেগেছে। ওকে, ফোড়ন তো লাগারই কথা। এরপরে কি দেখা যাচ্ছে? এরপরে দেখা যাচ্ছে বাংলাদেশের যে বেসিক্যালি হাই কমিশনার যারা রয়েছে বেসিক্যালি ছেলেটার ফটো দেখতে পারবেন যে এইসব চ্যাংড়া-ব্যাংড়া যারা রয়েছে যারা আন্দোলনটাকে নিয়ে গিয়েছিল। ওকে, ফান্ডেড আন্দোলন আমরা সবাই জানি ডোনাল্ড লু এসেছিল আমেরিকা থেকে। কে কোথায় টাকা ফান্ডেড করেছে, কে হচ্ছে বিএনপির সাথে কথাবার্তা বলেছে সেসব আমরা সকলেই জানি। ওকে, কে পিছন থেকে ফায়ার করছে সেটা আমরা সকলেই জানি। ওকে, এবার তারা কি বলছে যে তারা হচ্ছে ১৯৭১ সালে যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সেটা তারা সলভ করবে। অর্থাৎ যেসব মহিলাদের সাথে নির্যাতিত হয়েছিল, যেসব মহিলাদের রেপ হয়েছিল সেসব ভুলে যাবো আমরা। সেসব আমরা ভুলে যাবো। সেসব ভুলে গিয়ে আমরা কি করব? পাকিস্তানের সাথে আমরা নতুন সম্বন্ধ শুরু করব। যাতে তারা আবার আসে এবং তারা সেসব অকথ্য বিষয়গুলো যাতে আবার তুলে ধরে আমাদের সামনে এবং তারা যাতে এইসব জিনিস আবার করতে পারে আমাদের সামনে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের একটা মানসিকতা এমন জন্মেছে যে তারা পুরোপুরিভাবে কিন্তু বাংলাদেশ কিন্তু কি করতেছে ১৯৭১ সালের ঘটনা ভুলে যেতে চাচ্ছে পাকিস্তানের সাথে। তারা নতুনভাবে কি তৈরি করার চেষ্টা করতে চাচ্ছে? তারা নতুনভাবে তৈরি করার চেষ্টা করছে যে তারা পুরোপুরিভাবে আমরা পাকিস্তানের সাথে মিলে খাবো। ভাগ-বটোয়ারা করে খাবো। ঘুরে ফিরে তো আমাদের ডিএনএ একই, তাই না? আমরা পাকিস্তানের সাথে মিলে যাবো। সেই যে মহিলাদের সাথে নির্যাতন হয়ে যায়, মহিলা গেছে, তারা বুড়ি হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, তাদের কোনো সমস্যা নেই। এখন আমরা নতুনভাবে তৈরি করতে চাচ্ছি। সেসব ভুলে যাও। সেসব তারা করেছে, মজার ছলে করেছে। এখন আমরা সেইসব নিয়ে কথা বলব না। ১৯৭১ সালে যা হয়েছে, হয়েছে। মহিলাদের সাথে কোন সমস্যা হয়েছে সেসব বিষয় নিয়ে আমাদের দেখার দরকার নেই। আমরা এখন নতুন প্রজন্ম, আমরা তো লড়িনি না। আমরা বাপ ঠাকুরদা, চাচা চাচিমার যারা রয়েছে তারা লড়ে এসেছে। আমরা তো লড়ে আসিনি। সুতরাং আমরা কি করব? আমরা পাকিস্তানের সাথে নতুন সম্বন্ধ সৃষ্টি করব। তাও আবার কোন পাকিস্তানের সাথে? ভিখারি পাকিস্তানের সাথে, যার নিজের রুটি খাওয়ার সমস্যা নাই।
মানে নিজে রুটি খেতে পারছে না, সে পুরো পরিবারে টেররিজম ফান্ডিং করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, সেই লক্ষ্য করার বিষয়টা যেটা রয়েছে, সেই বিষয়টা হলো যে ১৯৭১ সালের ঘটনাকে বাংলাদেশ ভুলতে চাচ্ছে এবং বাংলাদেশ নতুন প্রস্তাব নিয়ে আসছে যে বাংলাদেশ বলছে যে আমরা পাকিস্তানিদের জন্য কি করব? ভিসা ফ্রি করব। পাকিস্তানিরা পুরোপুরিভাবে বাংলাদেশের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে, আমরা বাংলাদেশীরা পাকিস্তানে ঘুরতে যেতে পারে। অবশ্যই যেতে পারে। বোম যদি খেতে হয় অবশ্যই যাবে সেখানে। কারণ পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। তো সেখানে চিকিৎসা করাতে যাবে। ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থার দরকার নেই। তাই না? চিকিৎসা ব্যবস্থা ভালো। ইন্ডিয়ার ভালো না, পাকিস্তানের ভালো। পাকিস্তানে যেতে পারেন আপনারা। আবার বাংলাদেশও উল্টো বলছে যে বাংলাদেশেও এমন করা উচিত যে ভিসা ফ্রি করে দেওয়া উচিত। যে পাকিস্তান থেকে যাতে লোক এখানে আসতে পারে। অর্থাৎ পাকিস্তান থেকে যে টেররিজম রয়েছে সেই টেররিস্ট গুলো যাতে বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশে খেতে পারে, বাংলাদেশে বসতে পারে। আবার বাংলাদেশ থেকে ক্যাপচার করতে পারে, আবার মহিলাদের উপর নির্যাতন করতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এইসব ঘটনা চলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখব যে রবীন্দ্রনাথের উপরেও একটা মানে চলছে। সেসব জিনিসটা আমরা করতে চাই না। এগুলা আলাদা হয়তো স্লাইড না? স্লাইড আলাদা চলে এসেছে ২-৩ টা ফটো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে মিলে রয়েছে। আর ইন্ডিয়া আমাদের শত্রু, অ্যান্টি ইন্ডিয়া আমরা। এই বিষয় নিয়ে আমরা অনেকগুলা ভিডিও বানিয়েছি। এটা নিয়ে হয়তো ৪ নাম্বার কিংবা ৫ নাম্বার ভিডিও। সুতরাং আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, সুতরাং আপনারা যদি মনে করেন যে এটার দ্বারা যে আমাদের কিছুটা জ্ঞানের বিকাশ ঘটছে, সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমরা এগোতে পারবো। আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।